आमदनी अठन्नी खर्चा रुपया, आमदनी अठन्नी खर्चा रुपया, है यही सबकी टेंशन, लाइफ लंबी छोटी पेंशन, अरे कैसे गुजारा हो भैया। বাজার দর, সংসার, সেভিংস এই সমস্ত বিষয় নিয়ে। ईंधन ना हो तो ये संसार की जो पहिया है ये चल नहीं सकता। তো বাজেট কেন করব? প্রথম দিন যখন স্যালারি আমাদের অ্যাকাউন্টে যখন ঢোকে তখন আমরা একটু নিজেকে स्पेंड। মাসের 15 তারিখের পরে গিয়ে আমাদের সেই সমস্যার সম্মুখীন না হতে হয়। मैं तो इतना छोटा इनकम अर्न करता हूँ फैमिली के लिए, मेरे खर्चे শোধ করার থাকে, ইএমআই পেমেন্ট করার থাকে, তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। কথা বলবো যদি বলা উচিত কিনা জানি না। নুডলস খাচ্ছে, কেউ ম্যাকারনি পাস্তা খাচ্ছে, চকলেট খাচ্ছে, কি একটা জল খাচ্ছে। এটা কিনতে তো টাকা লাগে, বিনা পয়সায় কেউ ওষুধ দেয় না। ছোট ছোট সেভিং যদি আমরা করি, যদি 100 টাকা, 200 টাকা, 500 पैसा ही পয়সা হি काहे पैसे पे इतना गुरूर करे हैं, काहे पैसे पे इतना गुरूर करे हैं, यही पैसा तो अपनों से दूर करे हैं, मजबूर करे हैं। नमस्कार दोस्तों, आज हम थोड़ा कोशिश करेंगे कि हम लोग ट्राइलिंगुअल हो जाए। কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ ফর অল দ্য সেকশনস অফ দ্য সোসাইটি। তো সেই কারণেই আমাদের বাইলিঙ্গুয়াল, ট্রাইলিঙ্গুয়াল হতে হবে, মানে কখনো ইংলিশ বলতে হবে, কখনো বাংলায় বলতে হবে। কারণ আজকে আমরা কথা বলবো বাজার দর, সংসার, সেভিংস এই সমস্ত বিষয় নিয়ে। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন একটা এপিসোড। আজকে তাহলে চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। প্রথমে আমরা আসি, আমরা আজকের এই ভিডিওটা কেন করছি, एकदम व्हाट इज द रीजन बिहाइंड मेकिंग दिस दिस वीडियो। तो यहाँ पर जिस कारण हम लोग ये वीडियो कर रहे हैं वो कारण है कि एक घर चलाने के लिए सबसे पहले जरूरी जो चीज है वो है इनकम। টাকা রোজগার না হলে সেই রোজগারের খরচটা কোথায় কোথায় করব না করব সেটা ফাইনালি ডিসাইড আমরা করতে পারি না। তো সবার প্রথমে রোজগারটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো স্বাভাবিকভাবে যে কোনো পরিবারের যিনি রোজগার করেন তিনি চেষ্টা করেন যে সংসার খরচের যাবতীয় প্রয়োজনীয় যে অর্থর যোগান সেই যোগানটা উনি দেন। इसको अगर इस तरह समझा जाए कि गाड़ी जैसे बिना पेट्रोल के नहीं चलता है, यहाँ पे मनी जो है, अर्थ जो होता है वो एक ईंधन की तरह काम करता है। अगर ये ईंधन ना हो तो ये संसार की जो पहिया है ये चल नहीं सकता है। बस दैट इज द फ्यूल ऑफ फैमिली। तो इसीलिए ये बजटिंग के बारे में हम लोग आज बात करेंगे। বাজেট একটা পরিবার চালাতে গেলে সবার প্রথমে প্রয়োজন ইনকামের পরবর্তীতে হচ্ছে বাজেট, যে আমরা ঘরটা সারা মাস জুড়ে কি করে চালাবো এবং মাসের পরবর্তী সময়েও আমাদের পরিবারটা কোনোভাবে যাতে অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য কি কি আমরা প্রিকশনস নিতে পারি, কি কি আমরা আগের থেকে সঞ্চয় করার ব্যবস্থাপনা করতে পারি এবং এমার্জেন্সিজ এর সময় আমরা কি কি কাজ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও উই আর আ লিটল বিট এক্সপিরিয়েন্সড, আরও আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্সড মানুষজন আছেন যারা সংসারটা ভালো বোঝেন এবং সংসার চালানোর জন্য কি কি প্রয়োজনীয় সেটা আরো বেটার বোঝেন, কিন্তু আমরা আমাদের স্ফিয়ারে থেকে কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত আয়োজন, প্রয়োজনের কম আয়োজন, সমস্ত বিষয়গুলো আমরা যেটুকু বুঝি সেটুকু নিয়েই আলোচনা করব। তো বাজেট কেন করব আমরা? বাজেট করব এই কারণেই ताकि पहला तारीख जो होता है, पहले तारीख में हम लोग बहुत बड़े होते हैं, बहुत पैसे वाले होते हैं। মানে মাসের প্রথম দিন যখন স্যালারি আমাদের অ্যাকাউন্টে যখন ঢোকে তখন আমরা একটু নিজেকে স্পেন্ড করি, তাই তো? এবার খরচাগুলো আমাদের এক্সপ্যান্ড হয়ে যায়, যার ফলে এমন একটা আনলিমিটেড খরচার সম্মুখীন আমরা হয়ে যায় পরবর্তী সময় আমাদের মানে আফটার 10 ডেজ আর 15 ডেজ অনেকটা সমস্যা দেখা যায় যে হাতে টাকা নেই, এই কাজটা ডিউ আছে, ওই ইএমআইটা ডিউ আছে, এই কাজটা আমায় কিনতে হবে, মানে এই কাজের জন্য এই সামগ্রীগুলো আমাকে কিনতে হবে, বড় একটা সমস্যা হয়ে যায় যেহেতু একটা প্রপার প্ল্যানিং থাকে না।
এটা করা খুব দরকার। সেটা 10,000 স্যালারির একটা, হ্যাঁ যাই হোক, 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, 50 হোক, 1 লাখ হোক, যাই হোক, এনিথিং এলস, বাট একটা প্রপার প্ল্যানিং আমাদের খুব দরকার। কারণ প্ল্যানিং ছাড়া যে কোনো জিনিস করতে গেলে সেটা ডিস্ট্রয় হবেই হবে, মানে আটকাবে। হ্যাঁ, তো আমরা সেই কারণেই বাজেট বিষয়ে আলোচনা করব, একটা ফ্যামিলি বাজেট বিষয়ে আলোচনা করব, যাতে মাসের 15 তারিখের পরে গিয়ে আমাদের সেই সমস্যার সম্মুখীন না হতে হয়, এবং 15 তারিখের পরবর্তীতেও মানে একটা এজের পরে গিয়ে আমাদের ইনকাম খানিকটা স্লথ হয়ে যায়। তো সেই স্লথনেসটা কাটানোর জন্য কি করে আমরা ওই সময়টাতেও আমাদের জীবনটাকে সফলভাবে চালাতে पारबो, तो उसके लिए भी हम लोगों को बजटिंग करना बहुत जरूरी है। एकदम सभी को करना चाहिए। इसी बात पे मैंने गौर किया कि अगर 5,000 कमाई कर रहा है, 10,000 कमाई कर रहा है, ऐसा नहीं है कि कोई सोचेगा कि मैं तो इतना छोटा इनकम अर्न करता हूँ, तो मैं इसमें क्या सेव करूंगा, इसमें क्या खर्चा करूंगा, क्या ही हो सकता है। तो ऐसा नहीं है, खर्चा कोई भी कर सकता है, सॉरी खर्चा नहीं, मतलब सेविंग कोई भी कर सकता है। मैंने काफी सारी बुक में ये सुना है, देखा है, काफी सारी वीडियो में मैंने देखा है कि मैं नाम नहीं लूंगा अभी, तो उसमें कहा गया है कि देखो अपना सैलरी जो होता है उसको 4 टुकड़ों में बांट लो, 2 टुकड़े अपने पास रखो उसको खर्चे के लिए, और जो बाकी 2 बचा है उसको एक खर्चा करो फैमिली के लिए, तीनों ही खर्चा, बाकी का हिस्सा सेविंग्स के लिए। मैं तीनों ही खर्चा कर दिया। 2 पहले चार हिस्सा था, तो ये थोड़ा कॉमेडी हो गया। खैर बैक टू 2 हिस्से को खर्चे में लगाओ, और जो बाकी 2 बचा है उसको एक रखो स्टॉक में, रखो कि मतलब घर में स्टॉक में रखो इमरजेंसी के, कि उसको अगर जरूरत पड़े तो खर्चा करो, और एक को हाथ मत लगाना, एकदम भी हाथ मत लगाना। ऐसा होता है हिसाब में, ऐसा मैंने सुना है, और एक्सपीरियंस भी छोटा स्तर में मैंने किया था, तो उसमें मुझे थोड़ी सी पर्सनल एक्सपीरियंस से हम लोग ज्यादा समझ पाते हैं कोई चीज को। তো আমাদের যেটা মানে বাজেট করতে গেলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের কিছু লায়াবিলিটিস থাকে, মানে যেটাকে আমরা বলি যে এই খরচাগুলো একদম স্থির খরচা, এই খরচাটা আমার মাস গেলে হবে। কিছু খরচ এরকম থাকে, যেমন আমাদের লায়াবিলিটিস কিছু থাকে, লোন শোধ করার থাকে, ইএমআই পেমেন্ট করার থাকে, বাড়ির রেন্ট হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাসের বিল হতে পারে। তাহলে খরচার হিসেবে সবার প্রথমে আমাদের যেটা দেখার বিষয় যে স্থায়ী খরচা আমাদের কি আছে। তাহলে আমার যদি রোজগার 10,000 টাকা হয়, আমার স্থায়ী খরচ আমি দেখে নেব ইলেকট্রিক বিলে আমার কত টাকা লাগছে মাস গেলে, যদিও 3 মাসে বিল আসে, পরবর্তীতে হয়তো ইলেকট্রিকের যে সিস্টেমটা আমাদের রাজ্যে অন্তত চেঞ্জ হতে যাচ্ছে, স্মার্ট মিটার বসবে, আগের থেকে রিচার্জ করতে হবে, তো এই বিষয়গুলো আসবে। কিন্তু তার আগেও আমাদের যে একটা মোটামুটি একটা আন্দাজ মতো একটা খরচ হয়, যেটা খুব বেশি ভোলাটাইল হয় না, খুব বেশি এদিক ওদিক হয় না। তো ইলেকট্রিক বিল, গ্যাস, এইগুলো হচ্ছে আমাদের রেগুলার খরচের মধ্যে, এবং এগুলো স্থির খরচ, স্থায়ী খরচ। এই স্থায়ী খরচগুলোর জন্য আগে আমি সেই বাজেটের থেকে বা 10,000 টাকা থেকে যদি আমি দেখি ইলেকট্রিক বিল আমার আসছে মাস গেলে 600 টাকা, তাহলে ইলেকট্রিক বিলের জন্য 600 টাকা আলাদা হিসেব করলাম। এখন গ্যাসের দাম মোটামুটি 900 টাকা, তো গ্যাসের জন্য আমি 900 টাকা রেখে দিলাম, এবং তার সাথে সাথে মানে গ্যাসের যদিও নিয়ম নেই, তবুও হয় 20 টাকা 30 টাকা যে গ্যাস দিতে আসে তাকে দিতে হয়, সেটা ভালোবেসেই দেয়, আমরাও দিই। তো ওই গ্যাসের খরচ, যদি কেউ ভাড়া বাড়িতে থাকে সেই ভাড়ার টাকা, এইগুলো হচ্ছে স্থায়ী খরচ। তার সাথে সাথে কারোর যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি করা থাকে, মানে ওটা তো একদম এক্সাক্ট অ্যামাউন্ট থাকে, তাহলে এক্সাক্ট অ্যামাউন্ট গুলো সবার প্রথমে আমরা হিসেব করে ওটাকে আলাদা করে নিলাম। তার পরবর্তীতে আমাদের কিছু পরিবর্তনীয় খরচ থাকে। পরিবর্তনীয় খরচের মধ্যে সব থেকে বেশি যে প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের গ্রসারিজ আর ভেজিটেবলস। তো মুদিখানা এবং শাকসবজি, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক মাসে আমাদের একই রকম খরচ হয় না, কোনো মাসে বেশি লাগে, কোনো মাসে কম লাগে। মানে এই মাসে হয়তো জিরে আমরা একটু বেশি কিনে নিলাম, পরের মাসে হয়তো জিরের টাকাটা লাগবে না, মানে যেখানে 50 টাকা জিরে লাগতো সেখানে এই মাসে আমার 30 টাকা জিরে দিয়ে হয়ে যাবে। তো এই যে মানে যেগুলো অস্থায়ী, যেগুলো মানে পূর্ব থেকে স্থির নয়, এই খরচগুলো তার পরবর্তীতে আমরা হিসেব করব। তো মূলত খরচের তালিকায় এই দুটো, আর এর সাথে সাথে
এই বিষয়টাকেও আমাদের সংসার চালাতে গেলে বুঝতে হবে যে আমার আমদানি হচ্ছে 8 আনা আর খরচ যদি 1 টাকা করি তাহলে ব্যাপারটা বিপজ্জনকই হবে। তো সেই বিপদটা কাটানোর জন্য, এই বোর্ডডাউনটা কাটানোর জন্য আমরা আমদানি 18 খরচা রুপইয়া গানটা শুনবো। এটা একটা মুভি ছিল গোবিন্দার, হ্যাঁ ওই মুভির ওই গানটা খুব রিয়েলিস্টিক, কিন্তু সেই জন্যই হয়তো এই গানটা ব্যবহার হয়েছে। বেশ अकस्मात तुमने मुझे खतरे में डाल दिया, मतलब मैं प्रिपेयर नहीं था कि मुझे बाउंसर आने वाला है। तो जीवन चले डेफिनेटली। आमदनी 18 खर्चा रुपया, आमदनी 18 खर्चा रुपया, है यही सबकी टेंशन, लाइफ लंबी छोटी पेंशन, अरे कैसे गुजारा हो भैया। आमदनी 18 खर्चा रुपया, आमदनी 18 खर्चा रुपया। এই বিষয়টা বলা কি জন্য, इसलिए ये बात कहनी है क्योंकि কখনো কখনো আমাদের হয় কি আমরা লায়াবিলিটি কোনটা আমাদের জন্য আর কোনটা আমার জন্য রিসোর্স ক্রিয়েট করবে এটা বুঝতে পারি, এখানেই ভুলটা হয়। হ্যাঁ মানে যখন আমার প্রয়োজন একটা গাড়ি, তখন যদি আমি মনে করি আমি একটা রয়্যাল এনফিল্ড কিনবো, আমি প্রচার করছি না রয়্যাল এনফিল্ডের, তো যদি মনে করি যে এই সময় আমি একটা রয়্যাল এনফিল্ড কিনবো, আমার রোজগার হচ্ছে মাস গেলে হয়তো 20,000 টাকা, রয়্যাল এনফিল্ড কিনতে গেলে আমাকে মাস গেলে ইএমআই দিতে হবে 60,000 টাকা। তো স্বাভাবিকভাবে 20,000 টাকার মধ্যে 60,000 টাকা যদি আমার চলেই যায় তাহলে সেটা তো আমার জন্য লায়াবিলিটি হয়ে যায়। কারণ যখন আমি রয়্যাল এনফিল্ড চালাবো সেটা আমার জন্য কেন লায়াবিলিটি, কারণ 20,000 টাকার মধ্যে 60,000 টাকা আমাকে ইএমআই দিতে হবে, তার সাথে আমাকে পেট্রোল কিনতে হবে। রয়্যাল এনফিল্ড আমাকে সার্ভিস বেশি দেবে না, তো সার্ভিস বেশি দেওয়ার বাইকটা আমার সেই সময়টা প্রয়োজন, আমার শখ মেটানোটা। হয়তো আমার যখন রোজগারটা বেড়ে যাবে তখন আমার জন্য ওটা কিন্তু লায়াবিলিটি হবে না, তখন আমার হবিটাকে আমি পূরণ করছি, তখন কিন্তু লায়াবিলিটি হচ্ছে। এই কথা থেকে একটা কথা ছোট্ট আমি একটা অ্যাড অন করবো। আমাদের দেশের মধ্যে যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, সেটা ফিল্ম স্টার হোক, আমি বিজনেসম্যানকে প্রমোট করছি না, আগে আই রিপিট প্রমোট করছি না, তুমি ধরে নাও বিল গেটস, ওয়ারেন বাফে, এনাদের কিছু আর্টিকেলস পড়েছি, এনারা নিজেরা ইন্টারভিউ দিয়েছেন, ওখানে বলেছেন যে লাইবিলিটি কখনো যেন ছাপিয়ে না যায়, যখন যে টাকাটা আমরা আর্ন করছি তার থেকে বেশি যেন লাইবিলিটিস আমাদের জীবনে ঢুকে না পড়ে, তাহলে কিন্তু সমস্যা, গভীর সমস্যা, নট অনলি সমস্যা, ভেরি প্রবলেম্যাটিক হবে। সেই জন্য এমন জিনিসে তুমি টাকা স্পেন্ড করো, খরচা করো, যাতে সেখান থেকে তুমি কিছু রিটার্ন পেতে পারো। ইনভেস্টমেন্ট, এমন ইনভেস্টমেন্ট করো, মানে আমি বলছি না যে তুমি কোনো ব্যাংকে ইনভেস্ট করো, তোমার এই লাইবিলিটিস আছে সেটা তুমি সরে গিয়ে সেখান থেকে সাবস্টিটিউট ভাবো, ছোট করে মাইনরলি ভাবো যে হ্যাঁ এটা দিয়ে আমার কাজটা চলে যাবে, এবার সেখানে লাইবিলিটিস তুমি পূরণও করলে, আবার সেখান থেকে তোমার কাজটাও পরিপূর্ণ হলো, মানে কোথাও গিয়ে সেটা তোমাকে রিটার্ন করলো, এটা হলো প্রপার ওয়ে। এটা আমি আর্টিকেলসে পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো এরকম ভাবেই চলা যায়, ছোট ছোট বিষয়গুলো যেগুলো একটা বড় পরিমাপে না গিয়ে একটা ছোট জিনিসকে দিয়ে সেই জিনিসটাকে পূরণ করে নেওয়া, তাহলে কাজটাও পূরণ হলো, আবার তার মাধ্যমে কিছু রিটার্নও পেলাম, আর আমাকে বেশি খরচাও এক্সপেন্ড করতে হলো না। এইভাবে যদি চলা যায়, বলো মানে আমাদের পরিবার চালাতে গেলে যে জিনিসগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেই তালিকার মধ্যে আমরা যদি ছন্দ মিলিয়ে বলি তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই 6টা জিনিস আমাদের খুব বেশি করে এবং সার্বিকভাবে জীবন চালাতে গেলে প্রয়োজন। তো অন্যের কথাটা তো আমরা বললাম, এবারে বস্ত্রের কথাটা কি হয়, যেহেতু ওপেন মার্কেট, এখন গোটা পৃথিবী জুড়ে বাজারটা খোলা বাজার, খোলা বাজার মানে সেইখানে মানে পুঁজির একটা ব্যাপার আছে, যেখানে পুঁজিপতিরা সবসময় চাই যে আমাদের জিনিসপত্র বিক্রি হোক, আরো মানুষের মনের মধ্যে ওই ব্যাপারটা তৈরি করি, যাতে এই মাসে যদি আমি একটা জামা না কিনি তাহলে আমার যেন কি একটা কম কম মনে হচ্ছে। তো এই বাজার হিসেবে আমাদের মানসিকতাকে তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হোক, তো এই সমস্ত গুলো করে। তো বস্ত্রের ক্ষেত্রে কি হয়, আমার হয়তো এই মাসে জামা কাপড় লাগবে না, কিন্তু
কিন্তু আমার মোবাইলে যেহেতু বিভিন্ন অ্যাপগুলো ইনস্টল করা আছে, সেই অ্যাপগুলো আমাকে প্রতিনিয়ত এইটা তুমি 5 মিনিটের মধ্যে না কিনলে পরে এরপরে এর দামটা হয়ে যাবে 1000 টাকা, এখন তোমাকে 600 টাকা দেওয়া হচ্ছে। তো আমরা ওখানে প্রভাবিত হয়ে সেইটা কিনে নিই, কিন্তু আমাদের দরকার নেই, আলমারিতে 4-5টা জামা অলরেডি পড়ে আছে, তারপরেও সেটা কিনে নিই। তো বস্ত্রের ক্ষেত্রেও আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রয়োজন মতো আমরা যেগুলো প্রয়োজন, অবশ্যই শখ মেটাবো, এই অর্থের মধ্যে লায়াবিলিটি না হয়ে যায় ততদূর পর্যন্ত আমরা শখ মেটাবো। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বই আছে উইংস অফ ফায়ার। তো উইংস অফ ফায়ারে এপিজে আব্দুল কালাম ওনারা মোটামুটি একটু দরিদ্র পরিবারের মধ্যে আসতেন, কিন্তু ওনার বাড়িতে বাইরের লোক প্রচুর খেতেন। বাইরের লোককে ওনার মা আশিয়াম্মা নাম ছিল, আশিয়াম্মা ডেকে দুপুরবেলার খাবার খাওয়াতেন। তো এখানে উনি লিখছেন যে আমার বাবা, জাইনুল আবদিন ওনার বাবার নাম ছিল, আমার বাবা আমাদের সমস্ত ধরনের লাক্সারি থেকে দূরে রাখতেন। বেসিক অ্যামেনিটিস যেগুলো আমাদের, যেমন এই শিক্ষা, স্বাস্থ্য এবং ছোটখাটো পোশাক আশাক যেগুলো প্রয়োজন, এইগুলো দিয়েই আমাদের সমস্ত জীবনটা চলতো। মানে ওনারা বড় হয়েছেন, এপিজে আব্দুল কালাম কোথা থেকে গিয়ে কোথায় পৌঁছেছেন, তার জন্য ওই যে প্ল্যানিংটা, জাইনুল আবদিন এবং আশিয়াম্মার যে প্ল্যানিংটা, সেই প্ল্যান, ওনারা অনেকগুলো ভাই বোন ছিলেন, তো এই যে প্ল্যানিংটার কারণেই কিন্তু, এবং তার অবশ্যই ডেডিকেশন, উনি যেভাবে ডেডিকেটেড ছিলেন নিজের কাজের প্রতি এবং সোসাইটির প্রতিও, সে কারণে এপিজে আব্দুল কালাম হতে পেরেছেন। তো এই প্রসঙ্গেই আমরা এলাম যে প্ল্যানিং, একটা ফ্যামিলির প্ল্যানিং খুব দরকার, প্রথমেই বলা হয় সেটা। তো অন্ন বস্ত্র হলো, বাসস্থানের ক্ষেত্রে কি হয়, আমরা যদি ভাড়া বাড়িতে নাও থাকি, বাড়ি মেনটেন করার জন্য আমাদের একটা সার্টেন খরচ থাকেই। ওই যেমন বললাম, ইলেকট্রিসিটি বিল আমাকে দিতেই হবে, যদি কোনো জায়গায় জলের জন্য টাকা পয়সা নেয় সেই জলের বিলটা দিতে হবে আমাকে। তো এই বিলগুলো দিতেই হবে। ঘর কোথাও নোংরা হচ্ছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রিপেয়ার করার জন্য এইগুলো আমাদের প্রয়োজন। তো এই বাসস্থান হয়ে গেল। এবারে শিক্ষা, শিক্ষা বলতে কি, মানে শিক্ষা বলতে শুধু স্কুলিংকেই তো আমরা বুঝি না, বা যাদের বাড়িতে বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য স্কুলের ফিজ, যদি সরকারি স্কুলে পড়ে হয়তো স্কুলের ফিজ লাগে না, স্কুলের ফিজ না হলেও এখন প্রাইভেট টিউশনের যা ফিজ আছে, সেই ফিজটা একটা রেকারিং খরচ, প্রত্যেক মাসে ওই খরচটা করতেই হবে। তাহলে শিক্ষার পিছনে ওই খরচটা আছে। খাতা, বই, পেন্সিল, বই হয়তো প্রত্যেক মাসে লাগে না, কিন্তু সেই পেন্সিল, খাতা এটা লাগবে, পেন লাগবে। তো শিক্ষার ক্ষেত্রে একটা খরচ থাকে। যদি বাচ্চা নাও থাকে তবুও আমাদের অবশ্যই এই খরচটা, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এই খরচটা আমাদের তালিকায় তুলে রাখা উচিত, যে আমাদের মগজকে খাদ্য দেওয়ার জন্য আমাদেরও বই পড়া উচিত। যদি বইয়ের জন্য আমরা 50-100 টাকা বাজেট একটা স্থির করে রাখি, তাহলে সেটা কি করবে, আমার যে ইন্টারনাল স্ট্রেস আছে সেই স্ট্রেস থেকে আমাকে বই কিন্তু রিলিফ দিতে পারে। তো এটাও আমরা খরচ হিসেবে, শিক্ষার খরচ হিসেবে দেখে রাখতে পারি। এই কথা থেকে আরেকটা কথা মনে পড়ে গেল, আমাদের যদি একটু প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক, এটা প্রমাণিত, কথাটার মাধ্যমে প্রমাণ হবে। আমাদের দু রকমের মানে মাইন্ড রয়েছে, একটা সাবকনসিয়াস মাইন্ড, একটা কনসিয়াস মাইন্ড। এই যে সাবকনসিয়াস মাইন্ড, যেটা প্রতিনিয়ত আমরা যা দেখছি, যা শুনছি, যা ভাবছি, তাই তো, ঘুমাচ্ছি আমরা তখনও স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা কেন দেখি? সাবকনসিয়াস মাইন্ডে কিছু যেন নিউজ ফিড করা আছে, যেটা সবসময় আমাদের পপ আপ দিচ্ছে। তো ঠিক সেই রকম, তুমি কি প্রসঙ্গে কথাটা বললে, যেটা চলে শিক্ষার বিষয়, বই পড়া। বই পড়লে কি হয়, যে স্ট্রেস বলে রিলিফ হবে। বই পড়লে আমরা কোনো ভালো ইনফরমেশন গেইন করি, যেটা কি হয়, মানে বিভিন্ন ধরনের বই পড়লে, বিভিন্ন ধরনের নিউজ শুনলে, নিউজ মিনস প্রপার নিউজ, ওখান থেকে কোনো জ্ঞান আমরা যদি অর্জন করি, সেটা আমাদের অন্য সময় যদি কোনো প্রবলেম, যদি সমস্যার সম্মুখীন হলাম, সেই সংক্রান্ত কোনো বিষয় যদি পড়া থাকে, যদি সেটা আমাদেরকে ব্যাকআপ দেয়। শিক্ষার এই জন্যই দরকার। একেবারে। আর বই পড়া বিষয়ে বলি, মানে বই পড়া, এখন তো অনেক ধরনের মিডিয়া চলে এসেছে, তো বই পড়ারও মাধ্যমগুলো কুইট করলাম, কারণ নিউজ বলতে নিউজটা অনেক ভাস্ট বিষয় হয়ে গেল, বিভিন্ন মাধ্যম সোর্স থেকে পাচ্ছি, জন্য প্রপার নিউজ মানে গেইন করার জন্য প্রপার ওয়েতে, প্রপার মানে বুঝতেই পারছো, অনেক জায়গায় ভেরিফাই করে আমাদের সেটাকে একটা পয়েন্টে আসতে হয়, যে না ঠিক আছে, এটা একটা স্পেসিফিক বা অথেন্টিক একটা নিউজ,
ঠিক সেরকম নিউজ ইনফরমেশন যদি বলি, তথ্য যদি বলি, বা কোনো শিক্ষা যেটা তুমি বললে, সেটা আর্ন করতে গেলে বুক অবশ্যই পড়তে হবে। যত মানুষ রয়েছেন, যত প্রভাবশালী ব্যক্তিত্ব আমাদের দেশে বিদেশে রয়েছেন, তারা সবসময় বুক পড়ার উপরে কিন্তু জোর দেয়। কারণ নট অনলি সিলেবাস, ইউ হ্যাভ টু, হ্যাঁ সিলেবাস, আউট অফ সিলেবাস যেতেই হবে। কেননা কিছু গেইন করার জন্য একটা কথা আছে, যদি তুমি স্পেশাল হতে চাও তো স্পেশাল করতেও হবে। আমি বলতে চাইছি না যে বিরাট কিছু করা লাইফে, বাট কিছু মিনিমাম স্তরে করতে গেলেও তোমাকে তোমার জায়গা থেকে মিনিমাম করতে গেলে সেটাকে একটু হলো ম্যাক্সিমাইজ করতেই হবে। তো এই বই পড়ার বিষয় নিয়ে যেটা বলছিলাম, মানে বই পড়া, যেহেতু মিডিয়া গুলো পাল্টে গেছে, বিভিন্ন মিডিয়াম আমরা হাতের কাছে পেয়েছি, তো বই পড়া মানে শুধু ওই পাতা উল্টে বই পড়াটাকেই শুধু বই পড়া বলছি না, এখন বিভিন্ন অডিও বুকসও হয়েছে। অডিও বুকস শুনে, আমার যদি শুনে সেই তথ্যটা আমি পেতে পারি, সেই ফিলটা আমি পেতে পারি, সেই শিক্ষাটা আমি পেতে পারি, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। যেহেতু এই যুগে মিডিয়া পাল্টে গেছে, বিভিন্ন মিডিয়াম আমরা পেয়েছি, তো এইটাও আমাদের অপশন হিসেবে ধরে রাখতে পারি। অনেক অডিও বুকসের প্ল্যাটফর্মস আছে যেখানে আমরা পুরো গোটা বই রিডিং পড়া সেগুলো শুনতে পারি, যেটা শুনলে আমাদের কাজে লাগতে পারে। তো শিক্ষার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের চলতে থাকে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে স্বাস্থ্য। আমাদের দেশের যা স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে বিভিন্ন রকমের কার্ডস আছে, আয়ুষ্মান ভারত হতে পারে বা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড হতে পারে। তার পরবর্তীতেও মানুষকে ঠিকঠাক সার্ভাইভ করতে গেলে, টাকা পয়সা না থাকলে, স্বাস্থ্যগত কোনো সমস্যা যদি আসে, তব বহুত পরেশানি মে হমে গুজারনি পড়তি है দিন। কারণ যখন একজনকে হসপিটালাইজ হয়, তার যে বিলিংটা, তার যে পরিমাণে অর্থ চলে যায় 10 দিন, 12 দিন, 15 দিনে, মানে লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচ হয়ে যায় আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে। তো সেই কারণে স্বাস্থ্যের জন্য আমাদের একটা ভাবনা চিন্তা করে রাখা উচিত। এটা একদম সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বলছি যে স্বাস্থ্য ঠিক রাখাটা খুবই প্রয়োজন। তার সাথে সাথে যদি কোথাও এমার্জেন্সি হয়, মেডিকেল এমার্জেন্সি, ইনিশিয়াল টাকা পয়সা আমাদের হাতের কাছে থাকে না, তার জন্য হেলথ ইন্স্যুরেন্স করা মানুষের প্রত্যেকটা ব্যক্তির খুবই প্রয়োজন। এটা আমাদের মানে নিত্য খরচের তালিকায় রাখা উচিত। স্বাস্থ্যটা ভীষণ প্রয়োজন। স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে ধরনের খাদ্য আমাকে খেতে হবে, পানীয় আমাকে গ্রহণ করতে হবে, যে ধরনের পরিবেশের মধ্যে আমাকে থাকতে হবে, এই ব্যাপারটা কিন্তু মেনটেন করাটা খুব। সরি ফর ইন্টারাপ্টিং, শুধু ইন্স্যুরেন্স করালে হবে না। ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিকঠাক রাখতে গেলে কিছু বেসিক ডিউটি আমাদের আছে, নট অনলি ডিউটি, বেসিক নিড আছে, যেগুলো আমাদের ফলো করা দরকার রুটিনের মধ্যে। যেমন তুমি ওয়াটার বললে, জল ঠিকঠাক খাওয়া, যেগুলো আমাদের হাতে আছে, যেগুলো কোনো লাইবিলিটিসকে ছাপিয়ে যাবে না। মানে আমরা কি করি, ফুড চয়েস, যেটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমরা কি করি, কপি করি। আমি কয়েকটা কথা বলবো, যদি বলা উচিত কিনা জানি না। যদি কোনো ফুডকে বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, এই যে আমরা ফাস্ট ফুডের প্রতি প্রচুর অ্যাডিক্টেড। সে কম পয়সারই মানুষ হোক বা বেশি পয়সারই মানুষ হোক, ফুড চয়েসটাকে আমাদের বদলাতে হবে। তাহলে কিছুটা হলেও আমাদের গ্রিপে থাকবে। মানে কেউ নুডলস খাচ্ছে, কেউ ম্যাকারনি পাস্তা খাচ্ছে, দুটোই ফাস্ট। কেউ রাতে নাইটে খাওয়ার পর কেউ একটা হট চকলেট খাচ্ছে, কেউ একটা জল খাচ্ছে, সিম্পল ওয়াটার ইনটেক করছে। চয়েসটা কিন্তু নিজের হাতে, যার ধরুন কিন্তু রেজাল্ট ভিন্ন ভিন্ন আসে। সেটাই আমি বোঝাতে চাইলাম যে ঠিকঠাক যে চয়েস যদি আমরা করি, সেটা শিক্ষার বিষয়ে হোক। এই যে বললাম না, বই পড়তে গিয়ে 50 টাকা একটা বই কিনে 100 পাতা পড়া যায়, 100 পাতা থেকে অনেকটা গেইন করা যায়, তখনও সেটা বোঝা যায় না। ব্যবহারিক জীবনে ঠিক এর গুরুত্ব বোঝা যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে চয়েসটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট রাখতে হবে যতটা পারবো। আমি বলছি না যে পুরোপুরি একদম নিজেকে মানে জড়তার মধ্যে, একদম নিয়মের মধ্যে সীমাবদ্ধ করো, সেটা নয়। এই বেসিক গ্রামারটা তোমায় কেউ বোঝাতে পারবে না। এটাকে নিজে নিজে ডিসাইড করতে হবে, যে যে পরিস্থিতি আছে, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী সেটা ডিসাইড করবে যে হ্যাঁ আমার কোনটা করা উচিত, আমি কতটা যাব। এই মেজারমেন্ট কেউ কাউকে শেখাতে পারবে না। জাস্ট একটা মোটামুটি বেসিক আমরা আলোচনা করছি, এটা নিজেরা ডিসাইড করবে যে কিভাবে করা উচিত। তো ফুড চয়েস যেটা বললাম, ফুড চয়েস যদি আমরা ঠিকঠাক যদি রাখি, ওয়াটার ইনটেক যদি ঠিকঠাক রাখি, যদি
হালকা ফুলকা যদি 40 মিনিটস বা 1 ঘন্টা, 40 মিনিটস এনাফ, 30 মিনিটস যদি আমরা ডেইলি রুটিনে যদি একটু ওয়ার্কআউট করলাম, ওয়াকিং করলাম, দরকার নেই সুইমিংয়ে যাওয়ার, সুইমিং পুলে গিয়ে কস্টিউম পরে সুইমিং করার, বা একটা বাইসাইকেল কিনে একটা ট্র্যাকস্যুট পরে একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমি সাইকেলিং করব, হাঁটো, জাস্ট ওয়াকিং করো, ওয়াকিং হলো, তোমার স্কিপিং হলো, প্রাণায়াম হলো আমাদের। এই 21শে জুন পার করলাম। হ্যাঁ, আমরা সত্যি এই নিয়ে আমরা পরে ভিডিওতে কথা, যোগ দিবসে। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জীবনে যদি অ্যাড অন করি যদি, তাহলে আমাদের অনেকটা দেখবে সাশ্রয় হবে। ফিনান্সিয়াল, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকবে, ফিনান্সিয়ালও আমাদের পকেটের স্বাস্থ্য ভালো থাকবে। একদম। তো হ্যাঁ, তো স্বাস্থ্যের ক্ষেত্রে ওই স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং তার সাথে সাথে ইন্স্যুরেন্সও করাটা উচিত। তো স্বাস্থ্যের মূলত ব্যাপারটা এটাই। আর কিছু খরচ থাকে, মানে দুম করে কারোর জ্বর হলো, তখন স্বাভাবিকভাবেই একটা প্যারাসিটামল খেতে হয়, বা অন্য ধরনের মেডিসিন যারা খায়, সে আয়ুর্বেদিক হোক বা হোমিওপ্যাথিক হোক, সেই ওষুধটা কিনতে তো টাকা লাগে, বিনা পয়সায় কেউ ওষুধ দেয় না। ঘরের আদা রসুন পেঁয়াজ খেয়ে তো সবকিছু সেরে যাবে না, কারণ এখনকার জেনেটিক্স যা, এখনকার পরিস্থিতি পরিবেশ সব মিলিয়ে ওষুধ খেতেই হয়। তো তার একটা মোটামুটি একটা ভোলাটাইল খরচ থাকে, পরিবর্তনশীল একটা খরচ থাকে। তো স্বাস্থ্যের ক্ষেত্রেও এই ব্যাপারটা আমাদের খুব নজর রাখতে হবে। আর শিক্ষা, স্বাস্থ্য, আর ফাইনালি যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কর্মসংস্থান। মানে একটা সংসারের কথা বলতে গেলে আমাদের দেশের যে বেকারত্ব, সে বেকারত্বের কথা আসবেই। বিভিন্ন রাজ্যগুলোতে, সে মধ্যপ্রদেশ হোক, উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, বা উড়িষ্যা হোক, আসাম হোক, বিভিন্ন অঞ্চলগুলোতে আমাদের দেশের বেকারত্বের হার মানে লাফিয়ে লাফিয়ে প্রত্যেক দিন বেড়ে চলেছে। কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে আমাদের দেশের। মানে এইখানটায় যেহেতু সোসাইটি অ্যান্ড পলিটিক্স দে কাম টুগেদার, তো এইখানটায় কি হয়, আমাদের দেশের যে রাজনৈতিক সত্তাধারী পার্টিগুলো, তারা যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে কিন্তু এই কর্মসংস্থানটা আরো কি করে বাড়ানো যায়। যেমন কিছু কিছু স্কিমস আছে, আমাদের স্টেটটা ওয়েলফেয়ার স্টেট, তো কিছু কিছু স্কিমস আছে যার মাধ্যমে কিছু রোজগার অন্তত রুরাল এরিয়ার মানুষেরা পায়। যেমন মানরেগা আছে, মানরেগার মাধ্যমে ওই যেটাকে 100 দিনের কাজ বলা হয়, 100 দিনের কাজটা বাড়ানোর পরিকল্পনা এখন চলছে। তো এই রকম 100 দিনের কাজ হোক, বা বেকারত্বের জন্য একটা ভাতা দেওয়া হয়, ভর্তুকি। এটা স্বাভাবিক কি একটা ওয়েলফেয়ার স্টেটের সবসময় উচিত যে যতদিন পর্যন্ত না আমি একটা কর্মসংস্থান তৈরি করতে পারছি, ততদিন পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। তো রাষ্ট্র সেই দায়িত্বটা নেয়, সে 1000 টাকা হোক, 1500 টাকা হোক, সেই একটা অ্যামাউন্ট যারা বেকার ছেলে মেয়ে তারা পায়। তো সেটাও প্রয়োজন আছে, কিন্তু এটার সাথে সাথে অবশ্যই বারবার প্রয়োজন আছে কর্মসংস্থান তৈরি করা। আমি একটা ছেলে বা একটা মেয়েকে 1000-1500 টাকা করে আমি হয়তো 12টা মাস দিলাম, কিন্তু আমার সেই রেসপন্সিবিলিটিটা থাকতে হবে যাতে করে আমাকে আরো 5 বছর ওকে 1000-1500 টাকা না দিতে হয়, আমি যাতে ওর নিজের রোজগারের একটা পথ তৈরি করে দিতে পারি। তো এইটা খুব দরকার, কর্মসংস্থান। খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের দেশের, আমাদের রাজ্যের দুর্ভোগের বিষয় যে আমাদের রাজ্যে বা দেশে সেই অর্থে প্রোডাকশন ইউনিট যেগুলো বলা হয়, বড় বড় কোম্পানি যেগুলো আছে, তার মধ্যে অধিকাংশটাই কিন্তু রোজগার তৈরি করা যাকে বলে, সেই রোজগারটা তৈরি করতে পারছে না। বা যে রোজগারগুলো তৈরি হচ্ছে বিভিন্ন ডেলিভারির যে ব্যাপারগুলো, ফুড ডেলিভারি হোক বা অন্যান্য ডেলিভারি হোক, ডেলিভারি করে যারা রোজগার করছে তারা প্রথম কথা হচ্ছে এক্সপ্লয়েটেড হচ্ছে। মানে ঘন্টার পর ঘন্টা তাদের কাজ করে যেতে হচ্ছে, এই সময়ের মধ্যে তোমাকে পৌঁছতে হবে, পৌঁছতে না পারলে তোমার টাকাটা এতটা কাটা যাবে। তো এই স্ট্রেসের মধ্যে তাদের জীবনটা কাটাতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই মানে 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন আমেরিকায় হয়েছিল, তার পরবর্তীতে মে দিবস পালন করা হয়, সেই 8 ঘন্টাটা একেবারে সোজাসুজি গিয়ে 10 থেকে 12 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। মানে এক্সপ্লয়টেশনটা এই পর্যায়ে চলে গেছে। এক্সপ্লয়টেশনের কারণ হচ্ছে যে আমাদের দেশে কর্মসংস্থান নেই। আর কর্মসংস্থান তখনই হতে পারে যখন বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, যেগুলোকে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বলে, সেই ইন্ডাস্ট্রিগুলো অ্যাসেম্বল না করে চীন থেকে একটু নিয়ে এলাম, মালয়েশিয়া থেকে একটু নিয়ে এলাম, রাশিয়া থেকে একটু নিয়ে এলাম, দিয়ে একজনকে বললাম এই দুটো বেঁধে দে, তো বাঁধতে বাঁধতে ওই কি হলো, আমার যেখানে প্রোডাকশন যদি আমি করতে পারতাম আলাদা আলাদা জিনিসের, তাহলে আলাদা আলাদা প্রোডাকশন ইউনিটে আমার আলাদা আলাদা লোকেরা কাজ করতে পারতো।
কিন্তু আমার এখানে কি হচ্ছে, শুধু অ্যাসেম্বল হচ্ছে, মানে যেখানে 10 জনের কাজ হতে পারতো সেখানে একজনের কাজ হচ্ছে। তা আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে, যারা প্রোডাকশন করতে পারে, কিছু কোম্পানি আছে যারা করে, যাদের এমপ্লয়মেন্টের হার কিন্তু অনেক বেশি। মানে যদি নাম নিয়ে বলি তাহলে ভারতবর্ষে সবচেয়ে মানে যারা রোজগার দেয়, টাটা একটা বিরাট কোম্পানি, যে রোজগার মানে তৈরি করার তালিকায় সবচেয়ে প্রথমের সারিতে আছে। তো এই রকম করে সমস্ত বড় কোম্পানিগুলোর উচিত যাতে রোজগার তৈরি হয়, যাতে সমস্ত ছেলে মেয়েরা কাজ করে নিজের প্রয়োজনীয় অর্থটা উপার্জন করে সংসারটাকে চালাতে পারে। আর দিনের পর দিন যেভাবে ইনফ্লেশন রেট বেড়েই চলেছে, মানে প্রত্যেকটা জিনিসের যেই ইনফ্লেশন আসবে মূল্য বৃদ্ধি শুরু হবে। মূল্য বৃদ্ধি মানে সরষের তেল আজকে 140 টাকা, তো পরের মাসে গিয়ে দেখছি 170 টাকা দাম হয়ে গেছে, কোথাও সেই সরষের তেলের দাম 200 টাকা। তো স্বাভাবিকভাবেই মানে যারা দিন আনা দিন খাওয়া লোকজন, তাদের চালানো মুশকিল হয়ে যাচ্ছে এতে। তো এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং কর্মসংস্থানের জন্য অবশ্যই আমাদের রাষ্ট্রের সরকার এবং বড় বড় যে পুঁজিপতিরা আছে তাদের এটা সবথেকে বড় দায়িত্ব বর্তায়। এবং আমাদের রোজগারের ক্ষেত্রেও আমরা যখন বাজেটের হিসেব করি তখন কিছু ছোট ছোট ইনকাম আমাদের থেকে যায়। যেমন আমাদের বাংলার বেশিরভাগ ছেলে মেয়ে, পুরুষ নারী, তারা কেউ টিউশনস করে, কেউ ছোট ছোট কাজ করে। এই ছোট ছোট কাজের টাকাগুলোকে আমরা ভাবি যে এটা পকেট মানি, চলো উড়িয়ে দিই, সেইটাকে আমাদের এই সঞ্চয়ের তালিকার মধ্যে রাখতে হবে। আর হচ্ছে সঞ্চয়, সেভিংস। এই সেভিংসটা আমাদের জীবনে প্রচুর গুরুত্বপূর্ণ। কারণ একটা এমার্জেন্সি টাইমে যখন আমার কাছে লিকুইড মানি থাকবে না, আমার হয়তো কোনো না কোনো ভাবে আমার চাকরিটা চলে গেল, হতেই পারে, হয়তো কোনো না কোনো ভাবে মেন আর্নিং যে পার্সন, সেই পার্সনটা রইলো না পৃথিবীতে, এরকম ঘটনা ঘটতে পারে। তখন কি হয়, আমরা একেবারে অকুল পাথারে পড়ি, কিছু বুঝতে পারি না, কি করবো, এরপরে কি করে চালাবো, এদিকে দেনা ওদিকে দেনা, সেই দেনা শোধ করা, কি করে মুদিখানার মানে খাওয়ার পর্যন্ত সংস্থান থাকে না। সেই সময়টায় মানুষের পরিবারের চলাটা খুব কঠিন হয়ে যায়। তাই এই এমার্জেন্সির জন্য আমাদের একটা ফান্ড করে রাখা উচিত। আর এই সেভিংসের জায়গায় এসেছি বলেই একটা কথা বলে নিই, যে সব থেকে বড় সেভিংস অ্যাকাউন্ট যদি কেউ হয়ে থাকে একটা পরিবারের মধ্যে, সেটা হচ্ছে মা। মানে মায়েরা রান্নাঘরে চালের ড্রামের তলায় 10 টাকা, হলুদের কৌটোর ভিতরে 10 টাকা কয়েন, অন্য কোথাও একটা কৌটোতে 5 টাকা 2 টাকা 3 টাকা করে এমন করে সঞ্চয় করে রাখে, মানে বিপদ আপদের দিনে কি যে কাজে লাগে সেই টাকাগুলো। সেটা যখন বিপদে পড়ে মানুষ তখন বুঝতে পারে। মানে সব থেকে বড়, তাদের অ্যাকাউন্টেন্সি পড়তে হয় না, কিচ্ছু পড়তে হয় না, কিন্তু একটা বাড়িকে চালাতে গেলে কোথায় কোথায় কত কেটে কেটে কত টাকা সঞ্চয় করে যায়, এর মতো আর মানে সিএ আর হয় না। এবার যেটা বলছিলাম, একটা কথা তুমি যখন বলছিলে, অ্যাড অন করছি, আর্নিং করলেই হয় না, সেভিং, যেটা লাস্ট আমরা আলোচনা করছি, আমরা ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সেভিং খুবই গুরুত্বপূর্ণ। সেটা টিউশন পড়াচ্ছে কেউ হয়তো, বা কেউ অ্যাজ এ পারফর্মার, আর্টিস্ট, সবাই মনে করে না যে এই অর্থটা কি সেভিং করব, কিন্তু সেখানেও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। কিন্তু ছোট ছোট সেভিং যদি আমরা করি, যদি তুমি 10 টাকা 20 টাকা মায়ের কথা বললে, এখান থেকে কি প্রুভ হচ্ছে, কি মেসেজ গেল, যে যখন যেটা পাচ্ছ একটু হলো, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, ঠিক সেই রকম এক্স্যাক্টলি। যেটা যখন যেরকম ভাবে পাওয়া যাচ্ছে, ধরো আমি 100 টাকায় পেলাম, 10 টাকা ওখান থেকে রাখতেই পারি, আমার বলার কথা সেটা যদি পারি, মানে 10 টাকা না পারলে আমি 2 টাকা ডেফিনেটলি পারবো। কেন বলছি, তুমি ভালো করে দেখবে, আমরা কিন্তু এইটা কিন্তু তখনই ধরা পড়বে যখন তুমি ডেইলি যখন হিসাব করবে যে আমি আজ সারাদিন কি খরচা করলাম। এবার এই কথার মধ্যে অনেক তাকে তর্ক করলে অনেক ব্যাপার চলে আসবে, অনেকজন হয়তো এইভাবে এক্সপ্লেনেশন দেবে, সে তর্ক থাক না, কারণ হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক, হ্যাঁ সেটা আমি বলছি না, আমি যেহেতু বলছি কথাটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি, যে ধরো তুমি টিউশনের কথা বললাম, বা কোনো আর্টিস্ট বললাম, যে কোনো প্রফেশনে রয়েছে, তুমি একটা ক্ষুদ্র অ্যামাউন্ট পাচ্ছ, সেখান থেকে কিছু অংশ একটু সরিয়ে রাখো, অল্প অল্প করে তুমি সরিয়ে রাখো। সেটা কোনো তোমাকে ব্যাংকে ইনভেস্ট করতে হবে না, বা পোস্ট অফিসে গিয়ে ইনভেস্ট করতে হবে না,
তুমি তোমার কাছে রাখো, যেটা আমরা আগে করতাম, ভাড়ে জমি রাখতাম। বা হ্যাঁ, কোনো এখন আবার কিছু নিয়ম হয়েছে তো, ঘরে এত বেশি ক্যাশ রাখা যাবে না। ঠিক আছে, এটা তো ছোট স্মল অ্যামাউন্টের কথা। হ্যাঁ, ওটা গ্যাদার, আমি বলছিলাম ওই কথাই আসছিলাম। এবার যখন ওই অ্যামাউন্টটা দেখবে, যখন তুমি একটা মোটামুটি একটা রূপ নিয়েছে, সেই অ্যামাউন্টটা তুমি নিয়ে গিয়ে জমা করে দিলে, সেভিং এ তুমি দিলে, সেভিং না কোনো স্কিমে তুমি দিলে, হয়তো এমআইএস করলে, মোটা অ্যামাউন্ট যদি হলো 1 লাখ যদি হলো, তুমি জমাতে পারলে বছরে গিয়ে, ওটা একটা তুমি ব্যাংকিং এ এই জিনিসগুলো হতে পারে, হ্যাঁ, এমআইএস, পোস্ট অফিস MIS এমআইএস হতে পারে, মানে যেখানে একটা বড় অ্যামাউন্ট রাখলে পরে পরবর্তীকালে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। রিটার্ন এখান থেকেও দেখো, এটাই বিল গেটস হয়তো বলেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই অ্যামাউন্টটা আমি একটা ছোট্ট কাজ করলাম, যেখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট আমার জেনারেট হলো, সেখান থেকে আমি একটা অংশ সরিয়ে রাখলাম, সেই অংশটা ঘরে আমি ডিপোজিট করলাম, আস্তে আস্তে ওই ডিপোজিট অংশটা একটা বড় রূপ নিল, সেই অংশটা নিয়ে গিয়ে আমি আবার ব্যাংকে বা পোস্ট অফিসে যে কোনো একটা স্কিমে গিয়ে আমি এটা ইনভেস্ট করলাম। তারপরে ওই অংশটায় 5 বছর, 2 বছর, 3 বছর একটা ইনভেস্টমেন্টের পর একটা আলাদা রূপ নিল, সেখান থেকে একটা আলাদা ইন্টারেস্ট জেনারেট হলো। এতে কত বড় একটা গেইন হলো, এটা একটা হোল জার্নি রইলো। এই ছোট শুরু হয়েছিল 10 টাকা থেকে, দেখতে মনে হলো এরকম, দ্যাট ইজ কল্ড ট্রু বিন্দু বিন্দু টু সিন্ধু। মানে এইরকম বিভিন্ন ভাবে আমরা আমাদের টাকার, এই ইনভেস্ট কথাটা গুরুত্বপূর্ণ, মানে বিভিন্ন ভাবে আমরা আমাদের টাকাটাকে সেভিং করতে পারি, ঠিক করে রাখতে পারি। সেটা এমআইএস হতে পারে, আমরা যদি প্রত্যেক মাসে ছোট ছোট করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে রেকারিং করতে পারি, তাহলে পরে 1 বছর বা 2 বছরের জন্য বা 3 বছরের জন্য আমরা যে টাইম স্প্যানের মধ্যে রেকারিংটা করব, তারপরে একটা অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টটাকে আবার এক জায়গায় এমআইএস করতে পারবো বা অন্য স্কিমে রাখতে আরো পারবো। অনেক স্কিম আছে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু খোলা বাজার, সেই খোলা বাজারে ইনভেস্ট আমরা ছোট ছোট করে নিজের বোধ দিয়ে বা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে ছোট ছোট করে মিউচুয়াল ফান্ড করতে পারি। এখানেও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষ কি হয়, এখানে প্ররোচিত হয়, প্রলোভিত হয়। আমরা ওই যে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, বিভিন্ন জায়গায় অনেক অ্যাড দেখলাম, এত টাকা ইনভেস্ট করলে এরকম রিটার্ন পাওয়া যাবে, সেগুলোতে আমি বলবো না, আমি কাউকে প্রমোट করতে 25 दिन में पैसा डबल हो जाएगा, फिर बाद में क्या सब गया। तो ऐसा नहीं है, तुमको सोचना पड़ेगा, फिर से एक बार सोचना पड़ेगा, रुकना पड़ेगा, ठहरना पड़ेगा कि मुझे करना क्या है, अपना विजन जो है क्लियर रखना पड़ेगा। अगर किसी से कंसल्ट करना है तो वो भी कर ले, एक्सपर्ट, एक्सपर्ट से। ऐसा नहीं कि पड़ोसी में किसी से हम कंसल्ट कर लिए या किसी दोस्त से कंसल्ट कर लिए, वो खुद पैसा उड़ा रहा है, कहीं जा रहा है, बाइक खरीद के घूम रहा है, चाचा कुछ पैसे बच गए, ऐसा लगा दो, चाचा बोला कि लगा दे, कहीं नहीं डरते तो लगा दे। जो भी हो, तो तुमको सोचना चाहिए इस बारे में, अच्छी तरह से एक्सपर्ट्स की राय भी लेनी चाहिए, और पूरी जानकारी के बाद तुमको तसल्ली होने के बाद फिर उस पैसे को कहीं इन्वेस्ट किया। अगर वो अच्छा रहेगा, अगर तुम सरकारी में कुछ दफ्तर में तुम इन्वेस्ट कर रहे हो, टोटली इसको सेफ माना जाएगा। अगर इसके बावजूद भी कहीं और अच्छे सोर्सेस है, तो उसकी पूरी जानकारी लो, जांच पड़ताल करो, उसके बाद उसको इन्वेस्ट करो, लेकिन इन्वेस्ट जरूर करो। মানে কিছু টাকা পড়ে আছে আমার, সেটা আমি যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলাম, তার যে ইন্টারেস্ট আছে ম্যাক্সিমাম 4% দেবে, ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু দেবে না। তো সেই টাকাটা আমরা যাতে আরেকটু ইউটিলাইজ করতে পারি, তার জন্য আমরা সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা স্টক মার্কেট হতে পারে, যেখানে হোক এক্সপার্টের সহযোগিতা নিয়ে, এক্সপার্টের পরামর্শ নিয়ে আমরা সেই কাজটা করতে পারি, যাতে আমাদের টাকা পয়সাটা আমরা আরেকটু গ্রো করতে পারি। এইটা একটা কাজ আমরা করতে পারি। তো একেবারে শেষ লগ্নে চলে আসছি। শেষ লগ্ন মানে হচ্ছে যে একটা খারাপ জিনিস ভেবে রাখতে হয়, আমি সবসময় খারাপ জিনিসটাই আসি শেষ পর্যন্ত। একটা খারাপ জিনিস ভেবে রাখতে হয় যে বাড়ির যিনি কর্তা, সেই কর্তা তো সবসময় থাকবেন না, এবং যিনি কর্তা নন তিনিও থাকবেন না, সবাইকেই যেতে হবে। তো আমার পরে আমার পরিবারটা কি করে ভালো থাকতে পারে, আমার পরে আমার পরিবারটা যাতে পথে না বসে যায়, তার জন্য আমরা কি করতে পারি, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, মানে আমার সামাজিক দায়িত্ব থেকে বলছি যে আমরা এক্ষেত্রে মানে টার্ম ইন্স্যুরেন্স একটা করে রাখতে পারি, যাতে করে মানে 50 লক্ষ টাকার হোক বা 1 কোটি টাকার হোক, মানে ছোট ছোট করে আমি যদি অল্প বয়সে টার্ম ইন্স্যুরেন্স করাই, তাহলে আমার 500-600 টাকা হয়তো মাসে লাগবে। দিয়ে অল্প বয়সে মানে 20, 24, 25 বছরের মধ্যে, 26 বছরের মধ্যে যদি করাই, তাহলে 500-600 টাকা দিয়ে আমি যখন থাকবো না, হয়তো কোনো একটা সময় দুর্ভাগ্যবশত না থাকলে, আমার পরিবারটা যাতে পথে না বসে, সেই সময় সে 50 লক্ষ হোক বা 1 কোটি টাকা হোক, একটা লাম্প সাম সে পাবে, এবং নিজের জীবনটা পরবর্তী পরিবারের প্রতি ওই দায়িত্বটা আমি পালন করতে পারবো। এটা আমার অন্তত পরামর্শ, আমার ব্যক্তিগত রায়। তো এটাও ভেবে দেখতে পারেন।
তো একেবারে শেষ লগ্নে আমরা একটা গান শুনবো, যে কোনো একটা গান, কাহে পয়সে। আচ্ছা হ্যাঁ, সেভিংস এর কথা এলো যখন, এই গানটাতে আসি। হ্যাঁ, আমি ভাবছিলাম। টাকা 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 টাকাই করে গেলাম, কিন্তু জীবনে টাকাই তো সবকিছু না। পরিবার, সেই পরিবারের যারা সদস্য তাদের প্রতি ভালোবাসা, शांति, ওই যে শান্তিটা, ওই বাতাবরণটা, वो जो फिजा है, वो जो माहौल है, उसको बनाने के लिए लेकिन कुछ अभिजीत करना पड़ता है। ये बात भी सही है, आजकल की जो दौर है इसमें अगर पैसा ना हो तो दो पैर चलना बहुत मुश्किल हो जाता है। पैसा तो तो पैसा चाहिए। जरूरत है, इसका मतलब ये नहीं कि पैसे से बढ़कर भी मतलब पैसा ही है, पैसा ही सब कुछ है, ये हाँ। नहीं है। ऐसा है मतलब जो भी हो। गुरूर करने वाला कुछ नहीं है उसमें। इसमें तो गाना बनता है हो और जाए। मुझे याद भी आ रहा है, जो भी हो वो, काहे पैसे पे इतना गुरूर करे हैं, काहे पैसे पे इतना गुरूर करे हैं, यही पैसा तो अपनों से दूर करे हैं, मजबूर करे हैं। তো সেভিংস করব, বাজেটিং করব, সমস্ত কিছু করব, তারপরেও পয়সার জন্য অহংকার করব না, পয়সার পিছনে দৌড়েও বেড়াবো না, কিন্তু সব মিলিয়ে একটা বাজেট করে, একটা হিসেব করে, একটা ছক করে সংসার, পরিবার, জীবন সমস্ত কিছু চালাবো। এই কটা কথা বলে আমরা আজকে, नहीं तो महंगाई सबको खा जाएगा। হ্যাঁ, তাহলে হোক গানটা। सखी सैया तो खूब कमात है, महंगाई डायन खाए जात है, इसके आगे हमको कुछ नहीं पता है। তো আজকের মতো আমরা আজকের এপিসোড আমাদের এখানে শেষ করছি। নমস্কার, আমি অভিজিৎ। नमस्कार, मैं सुरजीत। শেষ করছি আমাদের এপিসোড। চলো শুরু করা যাক কিছু কথা। बड़ा बड़ा जाए। ধন্যবাদ। धन्यवाद।